শুধু মনোটোনিসিটি একটা অ্যাসাম্পশন হতে পারে, যেটাকে অনেক সময় বলা হয় উইক মনোটোনিসিটি। আরেকটা হলো স্ট্রং মনোটোনিসিটি, আরেকটা হলো লোকাল নন সেটিয়েশন। তিনটাই ডিজায়ারেবিলিটি অ্যাসাম্পশনের তিনটা ভ্যারিয়েন্ট। আমরা এই তিনটাই ডেফিনিশন দিয়েছি গত ক্লাসে। তো লোকাল মনোটোনিসিটি হচ্ছে সবচেয়ে উইকার। লোকাল নন সেটিয়েশন যেটা, সেটা হলো যে কোনো একটা বান্ডেল যদি ভোক্তার সামনে উপস্থাপন করা হয়, তাহলে ওর চেয়ে বেটার একটা বান্ডেল আছে এর আশেপাশে। আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করেছি অ্যাবসলিউট ডিসটেন্স দিয়ে। If X is any bundle from the consumption set, then there exists another bundle in the neighborhood of X, so that bundle is referred to X. অর্থাৎ X বান্ডেল, যে কোনো বান্ডেল যদি একটা X হয়, তার আশেপাশে একটা বান্ডেল Y আছে, Y বান্ডেলটা X এর চেয়ে বেশি প্রেফারেবল। এটাকে বলে লোকাল নন সিচুয়েশন। এনি বান্ডেল, যে কোনো বান্ডেল ভোক্তা কনজিউম করুক না কেন, the consumer is not satisfied or fully satisfied. কনজিউমার কোনো ব্লিস পয়েন্টে পৌঁছতে পারবে না, চরম বা সবচেয়ে এর চেয়ে ভালো বা এর চেয়ে বেশি তৃপ্তি দিলে এমন কোনো বান্ডেল পাওয়া যাবে না, এটা হবে না। প্রত্যেক বান্ডেলের আশেপাশে আরেকটা বান্ডেল আছে যেটা এই বান্ডেলের চেয়ে বেশি পছন্দনীয়, যেগুলো বলা হয় লোকাল নন সিচুয়েশন অ্যাসাম্পশন। তিনটা অ্যাসাম্পশন আমরা করেছি গত ক্লাসে। এবং এরপরে আমরা করেছিলাম কনভেক্সিটি অ্যাসাম্পশন। এই কনভেক্সিটি অ্যাসাম্পশন অনুযায়ী যে কোনো বান্ডেল এর উপর ভিত্তি করে দুটো সেট গঠন করা যায়। একটা বলা হয় প্রেফার্ড সেট, একটা বলা হয় নট প্রেফার্ড সেট। এটাকে আমরা অনেক সময় অন্যভাবে বলে থাকি যে প্রত্যেকটা বান্ডেলের একটা বেটার সেট আছে এবং একটা ওয়ার্স সেট আছে। অর্থাৎ একটা বান্ডেল এর চেয়ে সমান পছন্দনীয় বা এর চেয়ে বেশি পছন্দনীয় একটা সেট আছে, যেটাকে বলা হয় বেটার সেট। আর একটা সেট থাকে যেটাকে বলা হয় ওয়ার্স সেট। যে একটা বান্ডেল তার চেয়ে কম পছন্দনীয় যে বান্ডেলগুলো আছে, সেই বান্ডেলগুলো সম্বন্ধে যে সেট, সেটাকে বলা হয় ওয়ার্স সেট বলা হয়। তো কনভেক্সিটি অ্যাসাম্পশনটা হলো যে একটা বান্ডেলের যে বেটার সেট আছে, একটা বান্ডেলের চেয়ে বেশি পছন্দনীয় বা সমান পছন্দনীয় যে বান্ডেলগুলো আছে, সেই বেটার সেটটা হলো বেটার সেট হলো কনভেক্স। একটা সেটকে আমরা কখন কনভেক্স বলি? যখন ওই সেটের যে কোনো দুটো এলিমেন্টের যদি আমি একটা কম্বিনেশনস নেই, কনভেক্স কম্বিনেশনস নেই, তাহলে ওই কম্বিনেশনসটা ওই সেটের মধ্যে অবস্থান করবে, এটাকে বলা হয় কনভেক্স সেট। তো যে কোনো বান্ডেলের জন্য যদি আমরা একটা কনভেক্স সেট নেই, সেই কনভেক্স সেট বা যে কোনো বান্ডেলের যে বেটার সেট, সেই বেটার সেটটা কনভেক্স হবে। এটা হচ্ছে কনভেক্সিটি অ্যাসাম্পশন। আমি যদি একটু চিত্রের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করি, আমরা বলতে হচ্ছে কনভেক্সিটি। আমাদের একটু কমোডিটি কনটেক্সটে x1 কমোডিটি, x2 কমোডিটি, এখানে একটা বান্ডেল আছে x বান্ডেল বা x ভেক্টর আছে একটা, এখানে x1 এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে x10 এবং x2 এর একটা পরিমাণ আছে x20। এই বান্ডেলের চেয়ে কিছু বান্ডেল আছে যেগুলো x এর সমান পছন্দনীয়, আর কিছু বান্ডেল আছে যেগুলো x এর চেয়ে বেশি পছন্দনীয়, x এর চেয়ে বেশি পছন্দনীয়। এই সেটটাকে বলি আমরা বেটা সেট বলি, আমরা বেটা সেট অফ x। আর যেগুলো কম পছন্দনীয় সেগুলোকে বলি আমরা ওয়ার্স সেট অফ x বলি আমরা। এখন এই বেটা সেটটা কনভেক্সিটি অ্যাসাম্পশন অনুযায়ী। এটা কনভেক্স আমরা বুঝি কিভাবে? বুঝার উপায় হলো এই সেটের যে কোনো দুটো বান্ডেল যদি আমরা নেই, যে কোনো দুটো বান্ডেল নেই, বান্ডেল নিয়ে দুটো বান্ডেলের যদি আমরা একটা কনভেক্স কম্বিনেশন নেই, একটা লাইন দিয়ে যুক্ত করি, সেই লাইনটা পুরোপুরি এই সেটের মধ্যে অবস্থান করে, সেটাকে বলি আমরা কনভেক্স সেট। এনি লাইন drawn within this set by joining any two points will lie wholly within this set, যেটাকে বলি আমরা কনভেক্স সেট বলি। যে কোনো দুটো বান্ডেল যদি আমি নেই এই সেটের মধ্যে, নিয়ে আমি যদি সেটা কনভেক্স কম্বিনেশনস নেই, যেটা একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেই লাইনটা এই সেটের মধ্যে অবস্থান যদি করে, সেটাকে বলি আমরা কনভেক্স সেট বলি। তো এই কনভেক্স সেটটা স্ট্রিক্টলি কনভেক্স হতে পারে বা কখনো একটা ফ্ল্যাট পোরশন থাকতে পারে, যদি এই ধরনের হয় একটা ফ্ল্যাট পোরশন থাকে, তো এটা কনভেক্স সেট, কিন্তু এটা উইক কনভেক্স। এটা লিনিয়ার সেগমেন্ট আছে সেটা, অর্থাৎ দুটো বান্ডেল যদি নেই, বান্ডেলের আমি যদি কম্বিনেশনস নেই, কম্বিনেশনসটা এই লাইনের উপরে অবস্থান করবে।
স্ট্রিক্টলি ভিতরে অবস্থান করবে না, এটা উইক কনভেক্স। আর এটা হচ্ছে স্ট্রিক্টলি কনভেক্স, মানে যে কোনো দুটো বান্ডেল যদি নেই, এটা কম্বিনেশন যদি নেই, সেটা এই বান্ডেলের যে কনভেক্স কম্বিনেশন যেটা বেটার হবে এই দুটো বান্ডেলের তুলনায়। এটা হচ্ছে কনভেক্সিটি অ্যাসাম্পশন। এই কনভেক্সিটি অ্যাসাম্পশন অনুযায়ী যে কোনো বান্ডেলের জন্য যদি আমি একটা বেটার সেট গঠন করি, এতে কোনো সময় বলা হয় at least at good as set, এটা বলা হয় at least as good as। এই বান্ডেলগুলো এটা x এর চেয়ে খারাপ না, কমপক্ষে x এর সমান পছন্দনীয়, যেটা বলা হয় at least as good as set, এই বেটা সেটকে বলা হয়। তো এই বেটা সেটটা কনভেক্স হবে কনভেক্সিটি অ্যাসাম্পশন অনুযায়ী। এই কনভেক্সিটির দুটো স্পেশাল টাইপ আছে কনভেক্সিটির। এটাকে বলা হয় হোমোথেটিক প্রেফারেন্স, এটা এক ধরনের কনভেক্স প্রেফারেন্স। হোমোথেটিক প্রেফারেন্স। একটা স্পেশাল টাইপ হলো যেটাকে বলা হয় কোয়াসিলিনিয়ার প্রেফারেন্স। দুটো স্পেশাল টাইপ আছে কনভেক্স প্রেফারেন্সের। হোমোথেটিক প্রেফারেন্সটা হলো যেটা এগুলো মূলত ইকোনোমেট্রিক কাজে ব্যবহার করা হয়। আমরা একটা ইনডিফারেন্স কার্ভ এস্টিমেট করে সেই ইনডিফারেন্স কার্ভের উপর ভিত্তি করে বাকি ইনডিফারেন্স কার্ভগুলো আমরা সেখান থেকে ডিরাইভ করতে পারি। এই জন্য একটা ইনডিফারেন্স কার্ভ এস্টিমেট করলে whole map of indifference curve can be guessed from this single indifference curve। সেই কারণে এই দুই ধরনের ইনডিফারেন্স কার্ভ নিয়ে আমরা সাধারণত ইকোনোমেট্রিক্স অ্যানালাইসিসে আলোচনা করা হয়, অ্যাপ্লাইড ওয়ার্কে এগুলো ব্যবহার করা হয়। হোমোথেটিক প্রেফারেন্সটা হলো যে আমরা একটা প্রেফারেন্সকে তখন হোমোথেটিক বলি যে যদি আমি হোমোথেটিক প্রেফারেন্সটা আমি যদি এখানে লিখি, এটা মুছে দিই, এটা ভালো লাগছে না। হোমোথেটিক প্রেফারেন্স হলো যে যদি এখানে দুটো কমোডিটি নেই, এখানে আমি x1 x2, এটা মনে করো একটা ডিফারেন্স সেট, এটা মনে করো একটা বান্ডেল x, কেমন x এর মনে করো দুটো কমোডিটি আছে x1 x2। x1 আছে মনে করো 2 একক আর x2 আছে মনে করো 3 একক। x1 2 একক, x3 3 একক আছে। এটা একটা বান্ডেল, x একটা বান্ডেল। তো আমি যদি এই বান্ডেলটাকে যদি বৃদ্ধি করি, আলফা অনুপাতে বৃদ্ধি করি, আমি বাড়িয়ে দিলাম, আমি রে অঙ্কন করি, তো আমি এখানে আলফা দিয়ে গুণ করছি, আলফা এক্স, আলফা ইকুয়াল টু এনিথিং হতে পারে, গ্রেটার দেন অর লেস দেন 1 হতে পারে। আলফা ইকুয়াল টু 1 হলে আমি এক্স এ থাকবো, আলফা গ্রেটার দেন 1 হলে আমি উপরে যাবো, আলফা লেস দেন 1 হলে আমি নিচের দিকে আসবো। আলফা ইকুয়াল টু মনে করো 2, সেক্ষেত্রে এই মানটা হবে 4 6, এটা 4 6 আলফা দিয়ে গুণ করলে আরেকটা বান্ডেল দিলাম 4 6। তাহলে এখানে ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ, এখানে যে স্লোপটা আছে এখানে, তো আমি যদি এই বান্ডেলটাকে এক্সপানশন করি, এই এক্সটাকে যদি আমি, এটাকে বলা হয় রেডিয়াল এক্সপানশন, রেডিয়াল এক্সপানশন। এক্স থেকে আমি কি করলাম, আলফা এক্স এ চলে গেলাম, রেডিয়াল এক্সটেনশন বলা হচ্ছে। ওকে, আলফা ইকুয়াল টু আলফা where alpha is greater than 0, greater than 1 হলে আমরা এদিকে থাকবো, আর less than 1 হলে এদিকে থাকবো, 0 হলে এখানে থাকবো। তো আমি যদি এই বান্ডেলটাকে রেডিয়াল এক্সপেনশন নেই, তাহলে এই ইনডিফারেন্স কার্ভের যে এখানে স্লোপটা আছে, এই প্রত্যেক বান্ডেলই কোনো না কোনো ইনডিফারেন্স কার্ভের উপর অবস্থান করে, সুতরাং এটা একটা ইনডিফারেন্স কার্ভের উপর অবস্থান করছে, কেমন? তো এখানে যে স্লোপটা আছে, এখানে একই স্লোপ যদি হয়,
তাহলে আমরা বলি এখানে যে প্রেফারেন্সটা আছে, এখানে যে প্রেফারেন্স রিলেশনটা এই ইন্ডিফারেন্স কার্ভের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটাকে বলা হয় কি হোমোথেটিক প্রেফারেন্স বলা হয়। হোমোথেটিক প্রেফারেন্স যদি if each bundle can be radially expanded, radial expansion যদি করা যায় প্রত্যেকটা বান্ডেলকে, তাহলে প্রত্যেকটা বান্ডেলের আমরা এখানে ইন্ডিফারেন্স কার যে স্লোপ সেই স্লোপটা সমান হবে। ঠিক একই ভাবে যদি এখানে একটা বান্ডেল নেই, y একটা বান্ডেল নিলাম, এখানে আমার x আসছে 4 আর মনে করো x2 আছে মনে করো 2, x1 4 x2 2 একক আছে এখানে। আমি যদি এটাকে রেডিয়াল এক্সপেনশন করি, এটাকে করে আমি যদি এখানে আলফা y নেই, আলফা y আলফা ইকুয়াল টু 2 যদি হয় 8 এবং 4, এখানে যে স্লোপ ইন্ডিফারেন্স কার্ভের এখানে ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ সমান হবে। বলে আমি যদি একটা ডিফারেন্স কার্ভ কোনোভাবে বের করতে পারি, তাহলে বাকি ইন্ডিফারেন্স কার্ভগুলো অটোমেটিক্যালি বের করা যাবে। all indifference curve or radial expansion of one another, এই ধরনের প্রেফারেন্সকে বলা হয় হোমোথেটিক প্রেফারেন্স। যে কোনো বান্ডেলের যদি রেডিয়াল এক্সপেনশন না হয়, তাহলে বাকি ইন্ডিফারেন্স কার্ভগুলো সেখান থেকে আমরা পেতে পারি, সেখান থেকে আমরা এটাকে বলা হয় হোমোথেটিক প্রেফারেন্স। হোমোথেটিক প্রেফারেন্স হোমোজেনাস ফাংশন, যেটা হোমোজেনাস ফাংশনটা হোমোথেটিক ফাংশনের একটা 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 অংশ, একটা পার্ট। হোমোথেটিকটা আরো বিস্তৃত। হোমোথেটিক ফাংশন কভারস দ্য হোমোজেনাস ফাংশন। হোমোথেটিক প্রেফারেন্স হলো যে রেডিয়াল এক্সপেনশন অনুযায়ী প্রত্যেকটা ইন্ডিফারেন্স কার্ভের স্লোপগুলো সমান হবে এই রেডিয়াল এক্সপেনশন বরাবর। এটাকে বলা হয় হোমোথেটিক প্রেফারেন্স বলা হয়। আমরা আরেকটা, এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে চাই যে হোমোথেটিক প্রেফারেন্সকে, if x is indifferent to y, x and y indifferent, then homothetic preference implies that alpha x is also indifferent to alpha y. Alpha x indifferent to alpha y. এটা হলো হোমোথেটিক প্রেফারেন্সের বৈশিষ্ট্য। যদি দুটো বান্ডেল ইনডিফারেন্ট যদি হয়, তাহলে আমি যদি যে কোনো অনুপাতে বৃদ্ধি করি, এক্সটেন্ড আমি রেডিয়াল এক্সপানশন করি, আমি এখানে ইচ্ছা করে 2 দিয়ে গুণ না করে হাফ দিয়ে গুণ করতে পারতাম। হাফ দিয়ে গুণ করলে এটা হতো আমার 1, এটা হতো আমার 1.5, তাই না? হাফ দিয়ে গুণ করতাম। আমি এটাকে যদি হাফ দিয়ে গুণ করি, এটা 2 এবং 1 হতো। এই 2 এবং 1 এবং এই দুটো পয়েন্টও ইনডিফারেন্ট হতো, একই ইনডিফারেন্স কার্ভের অবস্থান করবে, একই ইনডিফারেন্স কার্ভের উপর অবস্থান করবে। সুতরাং হোমোথেটিক প্রেফারেন্স হলো যে কোনো দুটো বান্ডেল যদি ইনডিফারেন্ট হয়, ওই দুটো বান্ডেলের যদি আমি রেডিয়াল এক্সপেনশন নেই, আলফা দিয়ে গুণ করি দুটো বান্ডেলকে, তাহলে ওই বান্ডেল দুটো ইনডিফারেন্ট হবে। এটা হচ্ছে হোমোথেটিক প্রেফারেন্সের বৈশিষ্ট্য। হোমোথেটিক প্রেফারেন্স আর কোয়াইজি লিনিয়ার প্রেফারেন্স যেটা আছে, বা কোয়াইজি লিনিয়ার প্রেফারেন্স যেটা আছে, সেটাও অনেকটা একই রকম। যেটা আমরা অন্যভাবে লিখি, কোয়াইজি লিনিয়ার প্রেফারেন্সটা হলো এটা এক ধরনের কনভেক্স প্রেফারেন্স, যেটা আমি প্রথমে লিখলাম হোমোথেটিক প্রেফারেন্স। কোয়াইজি লিনিয়ার, আপাত লিনিয়ার প্রেফারেন্স। এটা অনেকটা একই রকম, কিন্তু তবে এখানে দুটো বান্ডেল যদি ইনডিফারেন্ট হয়, হোমোথেটিকের মতোই যদি ইনডিফারেন্ট হয়, হোমোথেটিকের বলি আমরা রেডিয়াল এক্সপানশন বরাবর বান্ডেলগুলো ইনডিফারেন্ট থাকে। আলফা x যদি y এর সাথে ইনডিফারেন্ট হয়, আলফা x আলফা y ইনডিফারেন্ট হবে যদি আলফা এবং আলফা মান যদি গ্রেটার দ্যান 1 হয়। আর কোয়াইজি লিনিয়ার প্রেফারেন্সে বলা হয় দুটো বান্ডেল যদি ইনডিফারেন্ট হয়, তবে যে কোনো একটা অক্ষ, এখানে রেডিয়াল এক্সপেনশন হচ্ছে দুটো অক্ষ বরাবরই আমরা এক্সপেনশনটা করছি, আর কোয়াইজি লিনিয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা এক্সপেনশনটা করি যে কোনো একটা অক্ষ বরাবর। মনে করো এটা হলো আমাদের x1 to x2, কেমন?
এটা মনে একটা ইনডিফারেন্স কার্ভ, এটা একটা বান্ডেল মনে করো, বান্ডেল মনে করো x1 x2 x একটা বান্ডেল, এখানে আমার x1 আছে 1 একক, x2 আছে 2 একক বান্ডেল, আর এখানে আরেকটা বান্ডেল হচ্ছে y, এখানে মনে করো x1 আছে 2 একক, x2 আছে 1 একক। তো আমরা রেডিয়াল এক্সপেনশনে করি কি, অরিজিন থেকে আমরা একটা রে অঙ্কন করি, করে আমরা সেটাকে আলফার মানের উপর নির্ভর করে আমরা রে কোন জায়গায় অবস্থান করব। আর আর কোয়াসি লিনিয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে এক্সপেনশনটা করা হয় যে কোনো একটা অক্ষ বরাবর। মনে করো আমরা x1 বরাবর এক্সপেনশনটা করছি, আমি x1 থেকে আমি এখানে আসলাম, কেমন x1 অক্ষ বরাবর আমি এদিকে y1 থেকে আমি এখানে আসলাম, একটা পুরো যদি গুণ করে আমি এখানে আসবো, যেখানে আমার x2 এর মানটা চেঞ্জ হবে না, x1 এর মানটা চেঞ্জ হবে। তো এটা করার উপায় হলো যে এটাকে আমি মনে করেন একটা গুণ করছি, আমি শুধুমাত্র এটাকে গুণ করছি, এটাকে গুণ করছি না, কেমন? আমি এখানে x প্লাস x এর সাথে মানে 1 2 এটার সাথে আমি কি গুণ করছি, আলফা ই গুণ করছি। এটা হলো একটা ইউনিট ভেক্টর, এটা হলো আমার আমি এটাকে ভেঙে লিখি, x হচ্ছে আমার 1 2 আলফা মনে করো 3, কেমন? আলফা ইকুয়াল 3 মনে করো, আর এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, এখানে আমি x1 কে চেঞ্জ করছি, x2 কে চেঞ্জ করছি না, x1 কে আমি 1 ধরছি, 1 0, এটা একটা ইউনিট ভেক্টর। তার মানে আমি এই এটা হচ্ছে 3 0, তাই না? আমি 1 এর সাথে 3 যোগ করছি, 1 এর সাথে 3 যোগ করছি আমি 1 এর সাথে, আর এটার সাথে আমি কিছু যোগ করছি না, এটা দুই অপরিবর্তিত আছে, এটা কেমন? 3 0, এটা 2 2ই থাকবে, এটা সরি এটা যোগ করলে 4 হবে, এটা 1 plus 3 equal to 4। মানে এই বান্ডেলটা হলো, এটাকে আমি বলছি কি x প্লাস আলফা ই, এই মানটা হলো কত? এই মানটা হলো x2 equal to 2, x1 equal to 4। এটা হচ্ছে আমার x1 4 আর x2 হচ্ছে 2, অপরিবর্তিত, x2 মানটা পরিবর্তন হয়নি। x স্টার এটা হচ্ছে x এর কোয়াসি লিনিয়ার এক্সপেনশন বা লিনিয়ার এক্সপেনশন x এর। ঠিক একইভাবে এটা যদি আমি y টাকে যদি আমি লিনিয়ার এক্সপেনশন করি, যদি আমি y টাকে যদি আমি লিনিয়ার এক্সপেনশন করি একই আলফা দিয়ে গুণ করে 3 0 দিয়ে আমি যদি যোগ করি জানি, এটা হবে আমার এই পয়েন্টটা হবে আমার, এটা হচ্ছে আমার y প্লাস আলফা ই, এই আলফা এটা আমি যোগ করছি এখানে, কেমন? y হচ্ছে আমার x2 1 2 এর সাথে আমি 3 যোগ করলে 5 হবে, এটা 1 তো 1ই থাকবে, কারণ 0 যোগ করলে 1 এর সাথে। তাহলে এই দুটো বান্ডেল যদি ইনডিফারেন্ট হয়, 1 2 এবং 2 1, এই বান্ডেল যদি ইনডিফারেন্ট হয়, তাহলে পজিটিভ প্রেফারেন্স অনুযায়ী এই দুটো বান্ডেল ইনডিফারেন্ট হবে। এই 2 4 4 2 এবং 5 1, এই বান্ডেল দুটো ইনডিফারেন্ট হবে। যেটা আমি লিনিয়ার এক্সপেনশন করছি, আমি কোয়াসি লিনিয়ার প্রেফারেন্স অনুযায়ী একটা প্রেফারেন্স সেটকে কোয়াসি লিনিয়ার প্রেফারেন্স বলা হবে যদি যে কোনো একটা অক্ষ বরাবর, এই যে অক্ষ বরাবর আমরা এটাকে আমরা এক্সপানশন করছি কিংবা কন্ট্রাকশন করছি, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় নিউমেরিক্যাল গুডস। নিউমেরিক্যাল গুডস বা নিউমেরিক্যাল কমোডিটি, এটা সাপেক্ষে কাউন্ট করা হচ্ছে, কেমন? তাহলে কোয়াসি লিনিয়ার প্রেফারেন্স হলো যে যদি লিনিয়ার এক্সপেনশন করি যে কোনো দুটো মান যদি x এবং, অর্থাৎ এখানে আমরা বলছি if x is indifferent to y
দেন কোএফিসিয়েন্ট রেফারেন্স হলে কি হবে, আমি এটা যদি একটা এক্সপেনশন নেই x প্লাস আলফা e should be indifferent to y plus alpha e, যেখানে আলফা আলফার মানটা হচ্ছে আলফার মানটা এইটি হতে পারবে, এখানে আলফার মানটা নেগেটিভও করা যাবে। আলফা মানটা যেটা বলি আমরা আলফা can be anything minus infinity to the plus infinity, তো অনেক সময় এটাকে আমরা বলি আলফা is element of r, r is a real line, r হলো রিয়েল লাইন বলা হয় r টাকে, ডাবল ভার্টিক্যাল বাড়তে তো 0 এদিকে প্লাস মানগুলো থাকে, এদিকে +1 +2 এদিকে -2 থাকে, তাহলে আলফা মানটা যে কোনো কিছু হতে পারে এই রিয়েল লাইনের উপর থেকে যে কোনো কিছু। আলফা যদি নেগেটিভ হয় আমরা এদিকে চলে আসবো, পজিটিভ হলে আমরা এদিকে চলে আসবো। তাহলে এদিকে যদি আমরা -1 দিয়ে গুণ করি এদিকে একটা পয়েন্ট পাবো xy পাবো, এবং এটা হলো একটা ইউনিট ভেক্টর and equal to একটা ইউনিট ভেক্টর। যদি x1 এর সাপেক্ষে এ করি প্রথমটা 1 হবে বাকিগুলো 0 হবে। যদি আমার অনেকগুলো কমোডিটি থাকে, দুটো কমোডিটি থাকলে সেটা 1 0 হবে। তাহলে এটা হলো আমাদের লিনিয়ার quasi linear preference. If x is indifferent to y, then x plus alpha e is indifferent to y plus alpha e. যেখানে আলফা মানটা হলো any positive or negative number or any real number, and e is a unit vector. Unit vector এ 1 টা কোথাও হবে যেটাকে আমি নিউমেরিক্যাল কমোডিটি ধরছি। যদি x2 কে যদি নিউমেরিক্যাল কমোডিটি ধরি তাহলে ভার্টিক্যাল দিয়ে আমি যদি এক্সপানশন করি তখন আমাদের বান্ডলগুলো ডিফাইন্ড হবে এই রুল অনুযায়ী। তো আমরা এখানে x1 বরাবর এটাকে আমরা এক্সপানশন করছি কিংবা কন্ট্রাকশন করছি। তো এই সেটগুলো এখানে যে ডেটা সেট আছে কজ লিনিয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে সেগুলো কমপ্লেক্স সেটের কিছু সুবিধা আছে ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য, থিওরি বিল্ড আপ করতে সুবিধা হয়, নাইস প্রপার্টিজ থাকে কমপ্লেক্স সেটের। সেজন্য আমরা কমপ্লেক্স প্রেফারেন্স নিয়ে আমরা সাধারণত আলোচনা করি। তো এই হলো আমাদের কনভেক্স প্রেফারেন্স আর কনভেক্সিটি অ্যাসাম্পশন। কেমন? এখন আমাদের আরেকটা অ্যাসাম্পশন আমরা যুক্ত করব, চলো আমাদের 4 নম্বর অ্যাসাম্পশন কনভেক্সিটি। 5 নম্বর যে অ্যাসাম্পশনটা আমরা অ্যাকশনটা আমরা করব প্রেফারেন্স সংক্রান্ত, সেটা হলো কন্টিনিউটি অ্যাসাম্পশন। Continuity assumption. কন্টিনিউটি এটা ইনটুইটিভ ধারণাটা খুব স্পষ্ট আমাদের কাছে, যে যদি আমরা একটা ফাংশন যদি আমরা ড্র করি সেখানে যদি আমাদের হাত উঠাতে না হয় এটা আমরা কন্টিনিউয়াস ফাংশন বলি। y is a function of x, এই ফাংশনটাকে কন্টিনিউয়াস বলা হবে এই ফাংশনটাকে ড্র করার সময় কোথাও হাত তুলতে না হয়, এটা কন্টিনিউয়াস ফাংশন। এটা আর যদি আমাকে হাত তুলতে হয় জাম্প করতে হয় সেটাকে বলা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এই কন্টিনিউটি অ্যাসাম্পশনটা বা প্রেফারেন্স সেটটা কন্টিনিউয়াস কিনা, প্রেফারেন্সটা অলসো ম্যাটার, সেটা একটা ডেফিনিশন আছে, এটা একটা ইম্পর্টেন্স আছে কন্টিনিউটি অ্যাসাম্পশনের। ইম্পর্টেন্সটা হলো যে আমরা সাধারণত প্রেফারেন্সকে আমরা ডেসক্রাইব করি ইউটিলিটি ফাংশনের মাধ্যমে। কেমন? আমরা ইউটিলিটি ফাংশন সম্পর্কে পরে জানবো। এই যে এই প্রেফারেন্সকে বা ভোক্তার পছন্দক্রমকে ইউটিলিটি ফাংশনের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই প্রকাশ করার শর্ত হলো বা প্রকাশ করা যাবে কিনা, প্রেফারেন্স রিলেশনকে ইউটিলিটি ফাংশনের মাধ্যমে প্রকাশ করা যাবে কিনা সেটা একটা শর্তের উপর নির্ভর করে। সেই শর্তটা হলো কন্টিনিউটি অ্যাসাম্পশন। যদি প্রেফারেন্সটা কন্টিনিউয়াস না হয় সেক্ষেত্রে আমরা প্রেফারেন্সকে ইউটিলিটি ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো না। ইউটিলিটি ফাংশন মানে হচ্ছে যে বান্ডেল যেগুলো আছে প্রেফারেন্স
সেটে বা কনসাম্পশন সেটে যে বান্ডেলগুলো আছে সেই বান্ডেলগুলোকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা। আমরা বলেছি x is referred to y, y is referred to z। কেমন? আমি যদি এই বান্ডেলগুলোকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মনে করো আমি x কে নাম্বার দিলাম 5, y কে নাম্বার দিলাম 7, যেহেতু 7 5 এর চেয়ে বড় সেটা আমরা বলবো 7 is greater than 5 or y is referred to x। তো এই যদি বান্ডেলগুলোকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে নাম্বারগুলোর বৈশিষ্ট্য হলো যে যে বান্ডেলটা বেশি প্রেফার্ড সে বান্ডেলের ইউটিলিটি নাম্বারটা হায়ার হবে, সেক্ষেত্রে আমরা বলবো যে এটাকে তো ইউটিলিটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কেমন? তাহলে ইউটিলিটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে কিনা বান্ডেলগুলোকে, বা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে কিনা, যাতে করে হায়ার প্রেফার্ড বান্ডেল গেটস হায়ার নাম্বার, যাবে কিনা সেটা নির্ভর করছে এই প্রেফারেন্স সেটটা কন্টিনিউয়াস কিনা তার উপর। প্রেফারেন্স সেট যদি কন্টিনিউয়াস না হয় তাহলে এই ইকুইটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না প্রেফারেন্স সেটকে। এই জন্য আমাদের কন্টিনিউটি অ্যাসাম্পশনটা প্রয়োজন পড়ে, যেহেতু আমরা ইকুইটি ফাংশন দিয়ে এই কনস্ট্যান্ট প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করব, সুতরাং আমাদের এই অ্যাসাম্পশনটা আমাদের যুক্ত করতে হবে আমাদের রিপোজিটরিতে। কেমন? তো এই কন্টিনিউটি অ্যাসাম্পশনটা আমরা একটা সাদামাটা ডেফিনিশন দিলাম, এটা কমন সেন্স ডেফিনিশন, যে একটা ফাংশন যদি নির্দিষ্টভাবে আঁকা যায়, হাত না তুলে যদি আঁকা যায়, আমাদের যা করতে না হয় সেটাকে আমরা কন্টিনিউয়াস ফাংশন বলছি। এটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে। সেই ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা হলো, এটাকে আমরা ডেফিনিশনটা দিয়ে থাকি সিকোয়েন্স অফ নাম্বারের উপর ভিত্তি করে, সিকোয়েন্স অফ বান্ডেলের উপর ভিত্তি করে। এটা হলো এমন যে যদি আমরা একটা সিকোয়েন্স অফ বান্ডেল নিই, সিকোয়েন্স অফ বান্ডেলকে আমরা এভাবে লিখব, সিকোয়েন্স অফ বান্ডেলস x n y n। It's a sequence of bundle n equal to 1 up to 3। এভাবে চিন্তা করতে পারো যে x1 হচ্ছে প্রথম বান্ডেলটা, তারপরে বান্ডেলটা হচ্ছে x2 y2, এভাবে অসংখ্য বান্ডেল আছে, ইনফিনিটি পর্যন্ত বান্ডেল আছে, সিকোয়েন্স অফ বান্ডেল বলছি এটা আমরা। কেমন? এবং আমাদের এখানে আমরা বলছি বা ধরে নিচ্ছি যে xn is referred to yn with n equal to 1 to infinity। আমরা সিকোয়েন্স অফ বান্ডেল দিচ্ছি, দুটো বান্ডেলের সিকোয়েন্স দিচ্ছি আমরা, এবং আমরা ধরছি যে এই সিকোয়েন্সের একটা লিমিট আছে, x এর একটা লিমিট আছে, xn এর লিমিটটা হলো লিমিট অফ xn যখন n টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু x বলছি আমরা, x এর লিমিট, এইটার লিমিটকে বলছি আমরা x, আর y এর যে লিমিট সেটাকে বলছি আমরা লিমিট অফ yn when n tends to infinity equal to y। x এর লিমিট হলো x আর y n এর লিমিট হলো y। তাহলে যদি আমরা সবসময় এই সিকোয়েন্স অফ বান্ডেলস এর প্রতিটা ক্ষেত্রে আমরা যদি x1 is equal to x2, y1 is equal to y2, কেমন? আমি যদি বলি x1 is equal to y1, x2 is equal to y2, x3 is equal to y3, x4 is equal to y4, এভাবে যদি আমি এগোতে থাকি, তাহলে ইন দ্য লিমিট আমাকে বলতে হবে যে x is referred to y, অর্থাৎ লিমিটে যেও আমাকে এই প্রেফারেন্সটা আমাকে ধরে রাখতে হবে। যদি রাখা যায় তাহলে আমরা বলবো যে প্রেফারেন্স রিলেশনটা হলো কন্টিনিউয়াস। এটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। যদি আমরা সিকোয়েন্স অফ বান্ডেল নেই দুটো, যেখানে আমাদের প্রথম বান্ডেলটা দ্বিতীয় বান্ডেলের চেয়ে প্রেফারেবল, প্রথম সিকোয়েন্সের দ্বিতীয় সিকোয়েন্সও আমাদের x2 টা y2 এর চেয়ে প্রেফারেবল, এভাবে আমি যদি এগুলো থেকে সিকোয়েন্স ধরে, তো আমাকে এট দ্য লিমিট, এটা যে লিমিটিং ভ্যালু, x এর যে লিমিটিং ভ্যালু যেটাকে আমি x বলছি আমি, এবং y n এর যে লিমিটিং ভ্যালু যেটাকে আমি y বলছি আমি, তাহলে at the limit the preference will persist, at the limit আমার কি হবে, x will be preferred to y হবে। যদি হয় তাহলে আমরা বলবো the preference relation is continuous। এটা একটা ম্যাথমেটিক্যাল বা টেকনিক্যাল ডেফিনিশন।
তো এটা যদি পালিত হয় তাহলে আমরা প্রেফারেন্স রিলেশনকে আমরা ইউটিলিটি ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো কিছু কিছু প্রেফারেন্স রিলেশন আছে যেগুলো কন্টিনিউয়াস না। আমরা একটা প্রেফারেন্স রিলেশনের বা একটা একদম প্রেফারেন্সের নাম বলবো আমরা, যেটা প্রায় সময় শোনা যায়, যেটাকে বলা হয় লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স। একটা বিশেষ ধরনের প্রেফারেন্স, সেই প্রেফারেন্সটা কন্টিনিউয়াস না। লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স কি? আমরা দেখাবো যে লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স ইজ নট কন্টিনিউয়াস। এই যুক্তিতে এটা কন্টিনিউয়াস এর পর্যায়ে পড়ে না। প্রথমে জানতে হবে যে আমাদের লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স কি। Lexicographic preference is not continuous. লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স হলো যে ভোক্তা তার বান্ডেলে যে কমোডিটি গুলো আছে সেই কমোডিটি গুলোকে সে র‍্যাঙ্কিং করে কমোডিটির নেচার অনুযায়ী। সেখানে সে যে কমোডিটিকে সে বেশি প্রেফার করে, সে কমোডিটির পরিমাণ যদি বেশি হয় তাহলে অন্য কমোডিটির পরিমাণ কত সেটার দিকে সে আর তাকায় না। মনে করো যে আমি একটা বান্ডেল নিলাম, এক্স এর মধ্যে আমার x1 আছে, x1 যে কোনো কমোডিটি হতে পারে 5 আর x2 এর মনে করো 2 দুটো কমোডিটি। এটা মনে করো ওয়াইন, x1 কমোডিটি, আর এটা মনে করো ব্রেড। তো আমি আরেকটা বান্ডেল নেই y, যেখানে আমার x1 এর পরিমাণ হচ্ছে 5.1 লিটার ওয়াইন আর x2 হচ্ছে আমার 100 পিসেস অফ ব্রেড। এটা আমার y বান্ডেল। এখন একজন ব্যক্তি যদি ওয়াইন আসক্ত হয় তাহলে তার কাছে এই x2 পরিমাণটা কত তার কাছে সে ম্যাটার করে না। সে দেখবে যে x1 এর পরিমাণটা কোথায় বেশি আছে। কেমন? তো যদি এই x1 এর পরিমাণটা বেশি থাকে কোন একটা বান্ডেলে অন্য বান্ডেলের তুলনায়, তাহলে অবশ্যই সে কি করবে, y কে সে x এর চেয়ে বেশি প্রেফার করবে। এই ধরনের প্রেফারেন্সকে বলা হয় লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স। বিশেষ তখনই এই y এর দিকে তাকাবেন। মনে করো একটা বান্ডেল z নিয়ে যদি আপনি মনে করো 5 আছে, না মনে করো 2.5 আছে, এটা z বান্ডেল। এখন যদি সে x কে z এর সাথে কম্পেয়ার করে, যেহেতু দুটোই সমান, x1 এর পরিমাণ দুটোই সমান, তখন সে x2 এর দিকে তাকাবে কোথায় x2 বেশি আছে। তখন সে বলবে যে z is prefer to x। কিন্তু তাকে যদি y এর সাথে z এর কম্পেয়ার করতে বলা হয়, সে y কে z এর চেয়ে বেশি প্রেফার করবে। তো এই ধরনের প্রেফারেন্সকে বলা হয় লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স। অনেকটা ডিকশনারি শব্দগুলোর মধ্যে ডিকশনারি শব্দে a প্রথমে আসবে, b তারপর আসবে c, তারপর আসবে, এরকম অর্ডার করা হয়। এখানে ঠিক তাই, যে একজন ব্যক্তি যে কমোডিটিকে বেশি পছন্দ করে বা যে কমোডিটি তার কাছে অন্য কমোডিটির চেয়ে সব দিক থেকে ভালো, সেই কমোডিটির পরিমাণকে প্রথমে দেখবে। যদি যে কমোডিটি সে পছন্দ করে সেই কমোডিটির পরিমাণ যদি বেশি থাকে কোন বান্ডেলে, সেই বান্ডেল থেকে বেশি প্রেফার করবে। স্যার একটু কথা বলতে পারবো? হ্যাঁ বল। স্যার জেট এর বিষয়টা বুঝি নাই, কেন জেট এক্স এর থেকে বেশি যেতে প্রেফার? আমাদের এক্স ওয়াইন আছে 5 ইউনিট যেটার মধ্যে, কিন্তু ব্রেড আছে 2.5 ইউনিট। কেমন? আমি এক্স কে জেড এর সাথে কম্পেয়ার করছি। তো এক্স এর মধ্যে ওয়াইন 5 ইউনিট আছে, জেড এর মধ্যে ওয়াইন 5 ইউনিট আছে। সুতরাং এই দুটোর মধ্যে তার কোনো পছন্দ, দুটোই তার কাছে সমান পছন্দ নেই এই x1 এর দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমি যখন যেটা এই দুটো সমান, তখন সে এটার দিকে তাকাবে, x2 এর দিকে তাকাবে। এবং x2 এর ক্ষেত্রে প্রথম বান্ডেলে x বান্ডেল আছে 2 পিস ব্রেড আছে, এখানে 2.5 পিস ব্রেড আছে। যেহেতু জেড এর মধ্যে ব্রেডের পরিমাণটা বেশি এবং ওয়াইনের পরিমাণ দু জায়গায় সমান, সুতরাং সে জেডটাকে x এর চেয়ে বেশি প্রেফার করবে লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স অনুযায়ী। লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স অনুযায়ী একজন ব্যক্তি যে কমোডিটিকে গুরুত্ব দেয়, অন্য কমোডিটির তুলনায় বেশি গুরুত্ব দেয়, সেই কমোডিটির পরিমাণ যে বান্ডেলে বেশি থাকবে সে সেটাকে বেশি প্রেফার করবে। অন্য কমোডিটির দিকে সে তখনই তাকাবে যখন প্রথম কমোডিটিটা দুটো বান্ডেলের সমান পরিমাণ আছে, তখন সে দ্বিতীয় কমোডিটির দিকে তাকাবে বা তারপরে তৃতীয় কমোডিটির দিকে তাকাবে।
যদি দ্বিতীয় কমোডিটি যে সমান থাকে তো এটা এখানে 2 2 করে আছে তখন সে থার্ড কমোডিটি দিকে তাকাবে এখানে 3 এখানে 4 মনে করো তখন সে তৃতীয় বান্ডেলটাকে পছন্দ করবে অর্থাৎ একজন ব্যক্তি কমোডিটি বান্ডেল পছন্দের সময় প্রথম কমোডিটি যেটাকে সে বেশি প্রেফার করে তার অর্ডারিং বা র্যাঙ্কিং এ যে কমোডিটি উপরে আছে সেটা পরিমাণের দিকে তাকাবে যদি সেটা সমান থাকে দুটো বান্ডেলে তখন সে পরের কমোডিটির দিকে তাকাবে এটা ডিকশনারি অর্ডারিং এর মতো যেটা বলা হয় লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স বলা হয় এই লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে এটা কন্টিনিউটির শর্তটাকে এটা ভায়োলেট করে কন্টিনিউটির শর্তটাকে পূরণ করে না আমি একটা एग्जांपल দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে মনে করো দুটো সিকোয়েন্স বান্ডেল নিচ্ছেন একটা एग्जांपल নাও যে xn ইকুয়াল টু মনে করো 1/n 0 এটা একটা বান্ডেল n ইকুয়াল টু 1 2 3 4 ইনফিনিটি পর্যন্ত হবে আর y আরেকটা বান্ডেল যেখানে x এর পরিমাণটা 0 ফার্স্ট কমোডিটি 0 দ্বিতীয় কমোডিটি 1 yn অর্থাৎ এটা এই সিকোয়েন্সটা সব সময় এটা প্রথম সিকোয়েন্সটা n ইকুয়াল টু 1 হলে এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের এরকম এটা 0 1 থাকবে n ইকুয়াল টু যখন 1 হবে আর এখানে আমার 1/1 0 হবে প্রথম সিকোয়েন্সটা এখানে দ্বিতীয় সিকোয়েন্সটা হবে আমার এটা কনস্ট্যান্টের মধ্যে থাকে যেহেতু এখানে n নাই এটা এমনই থাকবে আর এটা হবে 1/2 0 হবে এভাবে চলতে থাকবে সিকোয়েন্সটা দেখো সে যদি প্রথম কমোডিটিকে বেশি প্রেফার করে তাহলে এখানে প্রথম কমোডিটির পরিমাণটা দ্বিতীয় বান্ডেলে প্রথম কমোডিটির চেয়ে বেশি সুতরাং x1 is preferred to আমরা বলবো এখানে x1 is preferred to y1 কেমন আবার x2 বান্ডেল যেটা x2 বান্ডেল সেখানেও আমার প্রথম কমোডিটির পরিমাণটা বেশি দ্বিতীয় কমোডিটির কারণ দ্বিতীয় বান্ডেলে প্রথম কমোডিটির পরিমাণটা শূন্য কেমন সুতরাং আমি বলবো x2 is preferred to y2 এভাবে এটা চলতে থাকবে কিন্তু এটার একটা লিমিটিং ভ্যালু আছে এটা লিমিটিং ভ্যালুটা হলো যে আমি n যদি ইনফিনিটি হয় তাহলে এটা লিমিটিং ভ্যালু হবে কত 0 হবে তাই না এটা লিমিট আমি দেখবো এটা লিমিটিং ভ্যালু হবে 0 যে যখন n ইকুয়াল টু ইনফিনিটি হবে এবং এটার লিমিটিং ভ্যালু কনস্ট্যান্টই থাকবে 0 1ই থাকবে আমি সবসময় বলছি যে x1 is preferred to y1 x2 is preferred to y2 x3 is preferred to y3 কিন্তু at the limit আমি যে বলবো যে x is not preferred to or y is কি বলবো আমি y টাকে আমি আগে লিখি এখানে at the limit যে বলছি আমি যে y is preferred to x মানে এই যে কন্টিনিউটি ব্রেক করব এইজন্য আমরা বলি যে লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সে কন্টিনিউটি অ্যাসাম্পশনটা পালিত হয় না কারণ এখানে আমি দুটো সিকোয়েন্স অফ বান্ডেল নিয়েছি তো আমি প্রতি সিকোয়েন্সে বলছি যে x is preferred to y x1 is preferred to y1 x2 is preferred to y2 কিন্তু at the limit আমি বলছি যে y is preferred to x কেন কারণ এখানে এটা লিমিটিং ভ্যালুটা 0 এটা লিমিটিং ভ্যালু 0 কিন্তু সেকেন্ড কমোডিটির পরিমাণটা এই y বান্ডেলে বেশি at the limit সেই কারণে আমার এটা উল্টে যাচ্ছে ব্রেক ডাউন করছে আমার যে সিকোয়েন্স অফ প্রেফারেন্স সেটা আমরা মেইনটেইন করতে পারছি না at the limit এজন্য আমরা বলি যে লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স ইজ নট কন্টিনিউয়াস এজন্য বলি এবং লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে কোনো ইনডিফারেন্স কার্ভ আঁকা যায় না এর কারণটা হলো আমরা অবশ্যই বলি যে লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রপার্টিজ হলো x is indifferent to x and no other bundle is indifferent to x মনে করো যে আমি একটা বান্ডেল নিলাম লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের অনুযায়ী x1 x2 একটা বান্ডেল নিলাম x এখানে x1 আছে মনে করো 2 x2 মনে করো 2 তো এই বান্ডেলের যে বেটা সেট মানে আমাকে এখানে x এর পরিমাণ বেশি আছে x1 এর পরিমাণ বেশি আছে এখানে আমার x1 এর বেশি আছে না x1 এর বেশি আছে আর এর নিচে এর বাম দিকে x1 এর পরিমাণটা কম
বাম দিকে কম ডান দিকে বেশি, এটা আমার বেটা সেট এক্স এর। এদিকে আমার x1 এর পরিমাণটা বেশি এদিকে আমার। কিন্তু আমি যদি এর বামে আসি, আমার x1 এর পরিমাণটা কম, এটাকে বলছি আমি ওয়ার্ড সেট বলছি x এর বাম দিকে। আমি যদি উপর দিকে যাই, দেখো উপর দিকে যদি যাই, বাম দিকে তাহলে ওয়ার্ড সেট, ডান দিকে বেটা সেট। উপর দিকে যদি যাই, এই পয়েন্টের উপর দিকে যদি যাই, এই পয়েন্টের উপর দিকে আমার x1 এর পরিমাণটা স্থির, কিন্তু x2 এর পরিমাণটা বেশি কেন আমার? যদি x1 এর পরিমাণটা স্থির, x2 এর পরিমাণটা বেশি, সুতরাং এই বান্ডেলগুলো বেটার সেট অন্তর্ভুক্ত। আর এই বান্ডেলগুলোতে x এর 1 এর পরিমাণটা স্থির, কিন্তু x2 এর পরিমাণটা বেশি এখানে, সুতরাং এটাও বেটার সেট অন্তর্ভুক্ত। কিন্তু নিচের বান্ডেলগুলো বেটার সেট অন্তর্ভুক্ত না। কেন অন্তর্ভুক্ত না? কারণ এখানে x1 এর পরিমাণটা স্থির, কিন্তু x2 এর পরিমাণটা কম, সে কারণে এগুলো এই বেটা সেটে অন্তর্ভুক্ত না। বেটা সেটে অন্তর্ভুক্ত শুধুমাত্র এই পয়েন্টগুলো এবং এই ডানের পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো না, এক্সক্লুডিং দিস পয়েন্টস। ওয়ার্ড সেটের ক্ষেত্রে আমাদের এই ওয়ার্ড সেটের ক্ষেত্রে আমার এগুলো ওয়ার্ড সেট অন্তর্ভুক্ত, কেমন, এবং এই বান্ডেলগুলো বাদ দিয়ে বাকিগুলো আমাদের অন্তর্ভুক্ত, এই ওয়ার্ড সেট অন্তর্ভুক্ত। এবং আমাদের এইটার যদি এই পয়েন্ট থেকে যদি সরে যাই কোনোভাবে, ডানে বামে কিংবা উপরে কিংবা নিচে, তাহলে আমার আমি যদি একটা আদার বান্ডেল নেই, যে কোনো একটা যদি একটা বান্ডেল y যদি নিই আমি এখানে, বা এখানে তো y বান্ডেল যদি নিই আমি, এই y বান্ডেলটা এই x এর সমান পছন্দনীয় কখনো হবে না। আমি এই বান্ডেলটাকে সরার অর্থ হচ্ছে আমার x1 এর পরিমাণটা চেঞ্জ করা। x1 এর পরিমাণ চেঞ্জ করলে সে x1 এর পরিমাণ বেশি থাকলে সেটা বেশি প্রিফার করবে, x1 এর পরিমাণ কমে গেলে সে কম প্রিফার করবে। আমি যদি ভার্টিক্যালি মুভ করি, আমার x2 পয়েন্টে আমার চেঞ্জ হবে, যদি x1 চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার কি হবে, যে প্রেফারেন্সটা x এর সমান থাকবে না। এইজন্যই এই লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে যে বান্ডেলগুলো আছে, প্রত্যেকটা বান্ডেলই এক একটা ডিফারেন্স সেট। প্রত্যেকটা বান্ডেলই এক একটা পয়েন্ট এক একটা ডিফারেন্স সেট। এটা একটা ডিফারেন্স সেট, এটা একটা ডিফারেন্স সেট, এটা একটা ডিফারেন্স সেট। এইজন্য অংশে বলা হয় যে এটাকে বলা হয় সিঙ্গেলটন। একটা বিন্দু দিয়ে একটা ইনডিফারেন্স সেট গঠন করা হচ্ছে, সিঙ্গেলটন ইনডিফারেন্স সেট। একটা মাত্র পয়েন্ট দিয়ে বা একটা মাত্র বান্ডেল দিয়ে একটা ইনডিফারেন্স সেট গঠন করা হয় লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে, এবং সেগুলো ডিসকানেক্টেড, কানেক্টেড না এগুলো। এবং এই কারণে এই লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সের ক্ষেত্রে কন্টিনিউটি অ্যাসাম্পশনটা পালিত হয় না। প্রত্যেকটা বান্ডেলই একটা সাথে অন্যটার কোনো সম্পর্ক নাই। স্মুথলি বা কন্টিনিউয়াসলি এক বান্ডেল থেকে অন্য বান্ডেলে আমরা মুভ করতে পারি না, আমাদেরকে জাম্প করতে হয় এক বান্ডেল থেকে অন্য বান্ডেলে, যে কারণে লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্সকে বলা হয় discontinuous preference or not continuous preference. এটা হলো আমাদের কন্টিনিউটি অ্যাসাম্পশন লেক্সিকোগ্রাফিক প্রেফারেন্স এর ক্ষেত্রে। যদি কন্টিনিউটি অ্যাসাম্পশন পালিত হয়, তাহলে আমরা এই প্রেফারেন্সকে আমরা ইকুইভ্যালেন্টি ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। ইকুইভ্যালেন্টি ফাংশনটা হলো যে আমরা প্রতিটা বান্ডেলকে কিছু নাম্বার অ্যাসাইন করি। যে নাম্বারগুলো বৈশিষ্ট্য হলো যে হায়ার প্রেফারড বান্ডেল গেটস হায়ার ইকুইভ্যালেন্টি নাম্বার। তাই যদি হয়, অর্থাৎ ইকুইভ্যালেন্টি ফাংশনটা হলো যে রুল অফ অ্যাসাইনিং নাম্বার, ইকুইভ্যালেন্টি ফাংশন, এটাকে আমরা UX দিয়ে লিখি আমরা ইকুইভ্যালেন্টি ফাংশন। ইকুইভ্যালেন্টি ফাংশন হলো রুল অফ অ্যাসাইনিং নাম্বার। Assigning number to bundles of commodities. রুট হলো এরকম যে আমি যদি একটা x বান্ডেলে আমি যদি একটা ইকুইভ্যালেন্ট নাম্বার অ্যাসাইন করি, মনে করো UX ইকুয়াল টু 5 এবং y একটা ইকুইভ্যালেন্টি বান্ডেল আমাদের, এবং যেটা ইকুইভ্যালেন্ট নাম্বার হলো মনে করো 10, তাহলে আমি বলবো যে y is preferred to x। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্টি ফাংশন। ইকুইভ্যালেন্টি ফাংশন হলো একটা রুল অফ অ্যাসাইনিং নাম্বার অন commodity bundles in such a way that higher or যেটা কি বলবো preferred bundle gets higher utility number। যে বান্ডেলটা বেশি প্রেফার করা হচ্ছে সেটাকে আমরা বেশি ইউটিলিটি নাম্বার দেব। এটা আমি রুলটা এরকম না হয় এরকম হতে পারতো যে
এখানে 10 না দিয়ে আমি এখানে 17 দিতে পারতাম, তাও আমি এই কথাটাই বলবো যে বা এখানে 10 না হয় 6 হতে পারবে না, 6 হলো আমি বলতাম যে y is equal to x। সুতরাং কতটুকু বেশি দেওয়া হবে বা কতটুকু কম দেওয়া হবে it doesn't matter, as long as I am giving higher utility number to a bundle, then that bundle should be equal to the other bundle। এটাকে বলা হয় আসলে অর্ডিনাল ইউটিলিটি বলে আমরা শুনছি। অর্ডিনাল ইউটিলিটির বৈশিষ্ট্য হলো যে অর্ডিনাল নাম্বারগুলো হলো র্যাঙ্কিং করা হয় শুধুমাত্র, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে র্যাঙ্কিং করা যায়, বা কোনটা বেশি পছন্দনীয় কম পছন্দনীয় সেটা বলা যায়, কিন্তু এগুলোর মাঝে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ইজ নট মিনিংফুল। ডিফারেন্সটার মধ্যে কোনো 5 এর সাথে 6 এর পার্থক্য যে 1 কিংবা 5 এর সাথে 10 এর পার্থক্য যে 5, এটা তাৎপর্যপূর্ণ না আমাদের এখানে, যেহেতু এটা একটা অর্ডিনাল নাম্বার। একজন ছাত্র যদি ফার্স্ট হয়, একজন ছাত্র যদি সেকেন্ড হয়, ফার্স্ট এবং সেকেন্ড যে ডিফারেন্স, সেই ডিফারেন্স ডাজন্ট ম্যাটার। হয়তো যে ফার্স্ট হয়েছে সে 750 পেয়েছে, যে সেকেন্ড হয়েছে সে 600 পেয়েছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে 150, নিউমেরিক নাম্বার ডিফারেন্স। কিন্তু একজন যদি 700 পায়, একজন যদি 701 পায়, তারপরে তোমার ফার্স্ট সেকেন্ড, ওদের ডিফারেন্সটা মিনিংফুল না। আমরা বিয়োগ করতে পারি না, অর্ডিনাল নাম্বারকে বিয়োগ করা যায় না অর্ডিনাল নাম্বার, বা এগুলো যোগ বিয়োগ গুণভাগ কিছুই করা যায় না। এই জন্য বলা হয় ইকুইটি নাম্বার ইজ অর্ডিনাল নাম্বার। কিন্তু মার্শালের যে ইকুইটি নাম্বার ছিল, সেটাকে বলা হয় কার্ডিনাল ইকুইটি নাম্বার। আমরা যে ইকুইটি ম্যাক্সিমাইজেশন করি, বা সেখানে আমরা যে ইকুইটি নাম্বারটা ব্যবহার করি মার্শালের অ্যাপ্রোচে, সেখানে ইকুইটি নাম্বারগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, এবং সেখানে আমরা ইকুইটিগুলোকে যোগ করি। আমরা কেমন টোটাল ইকুইটি বের করি কিভাবে, যে প্রত্যেকটা ইকুইটিকে যোগ করে করে আমরা টোটাল ইকুইটি বের করি। কিন্তু অরিজিনাল ইকুইটিতে হিগসের অ্যাপ্রোচ যেটা, সেখানে ইকুইটি নাম্বারকে যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই, এখানে শুধুমাত্র র্যাঙ্কিং করা যায়। আমরা বলতে পারি যে কোন বান্ডেল ইকুইটি, কোন বান্ডেল ইকুইটি বেশি বা কম, কত বেশি বা কত কম, it doesn't matter, এটা অর্ডিনাল নাম্বার সে কারণে। তো এই হলো আমাদের ইকুইটি ফাংশন। ইকুইটি ফাংশন দিয়ে আমরা বান্ডেলগুলোর উপরে একটা ইকুইটি নাম্বার অ্যাসাইন করি। নাম্বার দেখে নাম্বারটা বেশি হলে, যে বান্ডেলের জন্য নাম্বারটা বেশি, কত বেশি সেটা ম্যাটার না। এই জন্য অনেক সময় বলা হয় যে ইকুইটি ফাংশন ইজ ইউনিক আপ টু লিনিয়ার মনোটোনিক ট্রান্সফরমেশন। এটা একটা মনোটোনিক ট্রান্সফরমেশন নেই, যাতে করে লিনিয়ার মনোটোনিক ট্রান্সফরমেশন দেওয়া হলে যে আমার র্যাঙ্কিংটা চেঞ্জ হয় না। হয়তো আমি 5 কে 10 দিয়ে রিপ্রেজেন্ট করছি, আমি 6 কে 7 দিয়ে রিপ্রেজেন্ট করছি, আমি এটা একটা মনোটোনিক ট্রান্সফরমেশন। 6 কেও বাড়িয়েছি, 10 কেও বাড়িয়েছি, এক জায়গায় আমি 5 বাড়িয়েছি, এক জায়গায় আমি 1 বাড়িয়েছি, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আমার র্যাঙ্কিংটা অপরিবর্তিত আছে। মানে অনেক সময় পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে মনে করো যে কিছু ছাত্র 40 এর নিচে পেয়ে অনেক ছাত্র ফেল করে গেল, এবং দু চারজন ছাত্র সে 78 পেয়ে তারা ভালো স্কোর পেয়ে তারা ফার্স্ট সেকেন্ড হয়ে গেল। আমি ইচ্ছা করলে আমি একটা মনিটরিং ট্রান্সফরমেশন করতে পারি নাম্বারগুলো, র্যাঙ্কিং গুলো অপরিবর্তিত থাকবে, কিন্তু এখান থেকে অনেক ছাত্র পাস করে যাবে। হয়তো যে 40 পেয়েছে, 39 পেয়েছে, তাকে আমি 46 করে দিব, যে 38 পেয়েছে তাকে আমি 44 করে দিব। আমার র্যাঙ্কিংটা চেঞ্জ হবে না, কিন্তু আমার নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে একটা মনোটোনিক ট্রান্সফরমেশন বলা হয়, যেটা বলা হয়। আমি যেটা মনোটোনিক বা পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন বলা যায়। আমি যেটা মনোটোনিক ট্রান্সফরমেশন নেই, তাহলে র্যাঙ্কিং এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু কিছু ছাত্র যারা ফেল করেছিল তারা পাস করে যাবে, কিন্তু এতে র্যাঙ্কিং এর কোনো চেঞ্জ হবে না। এই ধরনের ট্রান্সফরমেশন প্রায় সময় করা হয় বিভিন্ন প্রয়োজনে। আমরা যদি বান্ডেলগুলোর উপর যে ইকুইটি নাম্বার অ্যাসাইন করছি, এই নাম্বার অ্যাসাইনের যে রুল, সেই রুলটা আমি চেঞ্জ করতে পারি, কিন্তু র্যাঙ্কিং গুলো আমি চেঞ্জ করব না। যেটা প্রেফারড বান্ডেল সেটা প্রেফারড থাকবে। সেক্ষেত্রে আমার প্রেফারেন্স রিলেশনে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমি ইকুইটি ফাংশন বা ইকুইটি ফাংশনে যে নাম্বার অ্যাসাইন করি চেঞ্জ করছি। কেমন? অর্থাৎ আমি যদি বলি যে এটা একটা ইকুইটি ফাংশন ইকুয়াল টু x1 x2 একটা ইকুইটি ফাংশন, এটা যে প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করবে, আমি যদি একটা লগ নেই, আমি লগ হচ্ছে একটা পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন x1 x2, এটা একই প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এই দুটো ইকুইটি ফাংশন থেকে আমি যদি ডিমান্ড বের করি, একই ডিমান্ড পাবো, ডিমান্ডের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি এখানে একটা পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন নিয়েছি, পজিটিভ মনোটোনিক ট্রান্সফরমেশন নেওয়া হলে সেটা একই প্রেফারেন্সকে রিপ্রেজেন্ট করে, সে কারণে ডিমান্ডের ফাংশনের কোনো পরিবর্তন সেখানে আমরা অবজার্ভ করি না। এটা হলো আমাদের ইকুইটি ফাংশন, হলো যে নাম্বার অ্যাসাইনিং রুল ফাংশনের মাধ্যমে সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি বান্ডেলগুলো। তো আমরা এখানে যে ইকুইটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য প্রেফারেন্স রিলেশনকে কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস না হলে প্রেফারেন্সকে ইকুইটি ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না। এখন আমরা আসবো যে এই ইকুইটি ম্যাক্সিমাইজিং প্রবলেম, বা এখান থেকে যে আমরা
এই যে আমরা অ্যাসাম্পশন গুলো আমরা দেখলাম, অ্যাকশন গুলো, এই ভিত্তিতে আমরা একটা ডিমান্ড বিহেভিয়ার আমরা এখান থেকে ডিরাইভ করব কনজিউমারের এই অ্যাকশন গুলো ভিত্তিতে। সেই ডিমান্ড বিহেভিয়ারটা বের করার জন্য আমরা যে প্রবলেমটা সলভ করি কনজিউমারের জন্য সেটাকে বলা হয় ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, এটাকে আমরা সংক্ষেপে বলি ইউএমপি। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম। এই প্রবলেমটা হলো যে আমাদের যে অ্যাসাম্পশন গুলো আছে সেই অ্যাসাম্পশন গুলো ভিত্তিতে ধরে নেই কনজিউমার রেশনাল তার কন্টিনিউয়াস ইউটিলিটি ফাংশন আছে বা লোকালি নন স্পেসিফাইড আছে, যে অ্যাসাম্পশনগুলো বলেছি আমরা সেই অ্যাসাম্পশনগুলোর উপর ভিত্তি করে সে কোন বান্ডেলটাকে চুজ করবে সেটা নির্ভর করে বা তার যে প্রবলেম অপটিমাম বান্ডেল চুজ করা সেই প্রবলেমটাকে আমরা ডেসক্রাইব করি ভাবে সে তার প্রেফার্ড বান্ডেলটাকে চুজ করার জন্য সে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করে বা হাই ইউটিলিটি পাওয়ার চেষ্টা করে। হাই ইউটিলিটি মানে প্রেফার্ড বান্ডেল পাওয়ার চেষ্টা করে। তার প্রবলেমটা হলো যে ম্যাক্সিমাইজ ইউটিলিটি ফাংশন, ম্যাক্সিমাইজ ইউটিলিটি সে এমন বান্ডেল চুজ করবে যার ইউটিলিটি নাম্বারটা হাইয়েস্ট। তার একটা এখানে বাজেট কনস্ট্যান্ট আছে, এক্সট্রা বুঝতে হলো যে নন নেগেটিভ এক্স চুজ করে, না নেগেটিভ এক্স চুজ করে পাবো না। একটা বাজেট কনস্ট্যান্ট হলো সাবজেক্ট টু দা বাজেট কনস্ট্যান্ট, যে বাজেট কনস্ট্যান্ট হলো সে এক্স গুলোর পিছনে যে ব্যয় করবে সেই ব্যয়টা তার ইনকাম বা ওয়েলথের চেয়ে কম হবে। আমরা বলি পি এক্স হলো তার এক্সপেন্ডিচার, এক্স এর দাম হলো পি, কি হলো প্রাইস ভেক্টর। এই তার বাজেটটা তার ইনকাম বা ওয়েলথের চেয়ে বেশি হতে পারে। আমরা ওয়েলথ ব্যবহার করব আমাদের টেক্সট বইয়ের কনভেনশন অনুযায়ী। ওয়েলথ এবং ইনকামের মধ্যে একটা পার্থক্য আছে। ওয়েলথ হচ্ছে যে পুঁজিভূত সম্পদ, যেটাকে বলি আমরা স্টক বলি আমরা ইকোনমিক্সে। দুই ধরনের চলক থাকে, একটা হচ্ছে স্টক ভেরিয়েবল, একটা হচ্ছে ফ্লো ভেরিয়েবল। ইনকাম হচ্ছে একটা ফ্লো ভেরিয়েবল, এটাকে মেজার করতে হয় ওভার এ পিরিয়ড অফ টাইম। যেমন যদি বলা হয় যে আমার ইনকাম কত, তখন আমাকে বলতে হবে আমার মান্থলি ইনকাম কত বা উইকলি ইনকাম কত বা ডেইলি ইনকাম কত বা ইয়ারলি ইনকাম কত, একটা টাইম পিরিয়ড লেখা হইতে হয়। ওয়েলথটা হলো একটা স্টক কনসেপ্ট, যে আমার এই মুহূর্তে এত ওয়েলথ আছে। এখানে ওয়েলথের ব্যবহার করা হয় এজন্যই যে এটা টাইম ওভার টাইম পিরিয়ড কভার করে, যে কারেন্ট পিরিয়ড কনসাম্পশন বা ফিউচার পিরিয়ড কনসাম্পশন সবগুলো বা লাইফ টাইম কনসাম্পশন কে মাথায় রেখে এই ওয়েলথ কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়েছে, যে আমরা যাতে করে আমাদের প্রবলেমগুলোকে ওভার টাইম অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমাদের আজকের ইনকাম, ভবিষ্যতের ইনকাম, সবগুলো ইনকামের যে সমষ্টি বা যেরকম লাইফ টাইম ইনকাম বলি বা ওয়েলথ বলি আমরা, সেটাকে আমরা এখানে ইনক্লুড করতে পারি। সেজন্য আমরা এখানে ওয়েলথ কনসেপ্টটা ব্যবহার করছি ইনকামের পরিবর্তে, মোর জেনারেল রেখেছি আমরা। তো তার টোটাল এক্সপেন্ডিচার, লাইফ টাইম এক্সপেন্ডিচার ক্যানট এক্সিড লাইফ টাইম ইনকাম অর ওয়েলথ। এটা হলো আমাদের utility maximization problem. Maximize utility subject to the wealth constant or income constant. এগুলো খেয়াল রাখলে এগুলো হচ্ছে ভেক্টর ফর্মে। আমি ইচ্ছা করলে একটু ইলাবোরেট ফর্মে লিখতে পারতাম maximize utility which is function of all the commodities consumed. n সংখ্যক কমোডিটি আছে, যেখানে প্রত্যেকটা কমোডিটির পরিমাণটা নন নেগেটিভ, সাবজেক্ট টু দা বাজেট কনস্ট্যান্টের প্রথম কমোডিটির পিছনে ব্যয়, এভাবে প্রত্যেকটা কমোডিটির পিছনে ব্যয়ের সমষ্টি তার ওয়েলথের চেয়ে বেশি হতে পারবে। এটা আমি ভেক্টর ফর্মে লিখেছি, না আমি একটু ভেঙে লিখেছি। না আমরা সাধারণত এই ফর্মটা ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব না। এটা হলো তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তার বাজেটের মধ্যে থেকে সে এমন একটা বান্ডেল চুজ করবে, এক্স সে চুজ করবে বান্ডেল, যে বান্ডেলটাকে হায়ার ইউটিলিটি দিবে। আপনি এই ম্যাক্সিমাইজেশন প্রবলেমের একটা সলিউশন আছে আমাদের অ্যাসাম্পশন মধ্যে। টেকনিক্যাল কারণ হলো যে আমাদের যে বাজেট সেট, যে বাজেট প্ল্যান যেটা, সেটা হলো আমাদের বাউন্ডেড, বাজেটটা আনলিমিটেড হয় না। বাউন্ডেড হওয়ার কারণে এবং এটা কন্টিনিউয়াস হওয়ার কারণে একটা বাউন্ডেড সেট এবং কন্টিনিউয়াস সেট, এই দুটো সেটকে একত্রে বলা হয় কম্প্যাক্ট সেট বলা হয় এটাকে। একটা সেট যদি কম্প্যাক্ট সেট হয়
একটা যদি কমপ্লেক্সিটির উপর যদি একটা কন্টিনিউয়াস ইউটিলিটি ফাংশন থাকে তাহলে তার একটা সলিউশন পাওয়া যায়, সেই কারণে এই প্রবলেমটার একটা সলিউশন পাওয়া যাবে। এবং এইটার যে সলিউশন, সেই সলিউশন যে আমরা পাবো সেটাকে সলভ করে, এই প্রবলেমটাকে সলভ করে একটা সলিউশন পাওয়া যাবে। সলিউশন মানে আমরা একটা এর মধ্যে চয়েস ভেরিয়েবল এক্সটার্নাল, এটাকে সলভ করে আমরা কিছু ম্যাক্সিমাইজেশন প্রবলেম আমরা একটা সলিউশন পাবো। সেই সলিউশনটা হলো যে আমরা প্রত্যেকটা কমোডিটির মান পাবো, এখানে মানটা হলো আমাদের এখানে x এর একটা মান পাবো, x স্টার পাবো এখানে সলিউশন করে। এই x স্টারটাকে আমরা এখানে সাধারণত এভাবে লিখি যে x, এটা যে সলিউশন, সেই সলিউশন তো নির্ভর করবে w এবং p, এগুলোকে বলা হয় প্যারামিটার, বলা হয় প্যারামিটারের উপর ডিপেন্ড করবে p এবং w এর উপর নির্ভর করবে। অর্থাৎ ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে আমরা যে সলিউশন পাবো, আমরা যে x পাবো, আমরা অপটিমাল বান্ডেল যেটা পাবো, যেটা আমাকে হাইয়েস্ট ইউটিলিটি দিবে, সেই বান্ডেলটাকে বলা হয় কি ডিমান্ড বলা হয়। এটা হলো ডিমান্ড। ডিমান্ড অনেক সময় এটাকে ডিমান্ড ফাংশনও বলা হয়, অনেক সময় এটাকে একটা মোর জেনারেলি বলা হয় ডিমান্ড করেসপন্ডেন্স বলা হয়। করেসপন্ডেন্স হচ্ছে যদি মাল্টি ভ্যারিয়েবল হয়, যদি দাম যদি 5 টাকা হয়, যদি অনেকগুলো বান্ডেল চুজ করতে পারি 5 টাকা দামে, তাহলে সেটাকে বলা হয়, মনে করুন যদি করেসপন্ডেন্স বলা হয়, এটা মোর জেনারেল কনটেক্সটে বলা হয়। এটা আমার বাজেট মনে করি না, তখন ডিফারেন্স সেট। তো এই বাজেটে একটা দাম থাকে কি, এই পি দামে আমি যে কোনো বান্ডেল যদি আমি এখান থেকে চুজ করি, সেটা আমার প্রত্যেকটা আমার কাছে সমান পছন্দ হবে। এই দামে আমার এই x PW আমার এই রেঞ্জের মধ্যে অবস্থান করছে, তখন আমরা বলবো করেসপন্ডেন্স। আর যদি আমার ইউটিলিটি ফাংশনটা যদি স্ট্রিক্টলি কনকেভ হয়, একটা মাত্র সলিউশন পাওয়া যায়, তখন বলবো এটাকে আমি ডিমান্ড ফাংশন বলবো। এটা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে আমি যে x পাবো, আমি সেই x এর সলিউশন ভ্যালু এটাকে আমি x PW দিয়ে লিখছি, কারণ এই সলিউশন ভ্যালুটা নির্ভর করবে এই ফাংশনের যে প্যারামিটার, একটা হচ্ছে p, একটা হচ্ছে w, এটা হচ্ছে প্যারামিটার, আর x টা হচ্ছে ভেরিয়েবল। যে কোনো ফাংশনে কিছু প্যারামিটার থাকে, কিছু ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল মানগুলো মানে যেগুলো চেঞ্জ করি আমরা, সেগুলো ভেরিয়েবল বলি। x টা হচ্ছে বান্ডেল, বান্ডেলটাকে আমি ভ্যারি করব, ওই সেই বান্ডেলটা চুজ করব যেটা আমাকে হাইয়েস্ট ইউটিলিটি দিবে। x টা হচ্ছে ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে প্যারামিটার, গিভেন ফ্রম আউটসাইড দ্য মডেল। তো এই প্যারামিটারগুলোর উপর নির্ভর করে সলিউশনটা নির্ভর করে। এই প্রবলেমটা সলভ করে আমরা ডিমান্ড ফাংশন পাবো বা ডিমান্ড করেসপন্ডেন্স পাবো। আমরা যে ডিমান্ডটা নির্ভর করবে দামের উপরে এবং ওয়েলথের উপর নির্ভর করবে। দাম এবং ওয়েলথ বা ইনকাম যদি পরিবর্তন করে দেওয়া হয়, ডিমান্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যেগুলো এই ডিমান্ড ফাংশনটাকে একদিকে দাম দিচ্ছি, একদিকে আমি পরিমাণ দিই, দাম পরিবর্তন হলে আমার ডিমান্ডের পরিমাণও পরিবর্তন হয়। তো এটা একটা সলিউশন ভ্যালু, যে আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে আমরা ডিমান্ড ফাংশন পাই, আমরা কেমন অপটিমাল বান্ডেল পাই আমরা। এখন এই অপটিমাল বান্ডেলটাকে যখন আমরা এই ইউটিলিটি ফাংশনে বসিয়ে দিব x এর জায়গায়, তখন আমরা আরেকটা জিনিস পাবো, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন বলা হয়। যদি u স্টার x অপটিমাম বা হাইয়েস্ট ইউটিলিটি, যে আমি x এর জায়গায় যদি আমি x PW টা বসিয়ে দিই, x এর জায়গায় যদি আমি x PW টা বসিয়ে দিই, আমি আমার সলিউশন ভ্যালুটা বসিয়ে দিই অবজেক্টিভ ফাংশনের যে আমার যে ভেরিয়েবল যেটা আছে, যদি অপটিমাম ভ্যালুটা যদি বসিয়ে দিই, আমি ডিমান্ড ফাংশন যদি এখানে বসিয়ে দিই আমি, তাহলে এটা একটা কমপ্লেক্স ফাংশন। x is a function of p and w and u is function of x, দুটো ফাংশন আছে। যদি আমি সংক্ষেপে লিখতে পারি, একটা দিয়ে লিখতে পারি, কম্পোজিট ফাংশনটা লিখি v দিয়ে লিখতে পারি, এটা আমি p w, তখন এটাকে বলা হয় ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এটাকে বলা হয় ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। তাহলে আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম এটা সলভ করে দুটো জিনিস পাচ্ছি আমরা। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে সলিউশনটা হচ্ছে ডিমান্ড সেট অর ডিমান্ড করেসপন্ডেন্স। আর এই সলিউশন ভ্যালুটাকে যখন আমি অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দিব, তখন আমরা আরেকটা ফাংশন পাই, তখন পাই আমরা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন পাই বা ম্যাক্সিমাম
ইউটিলিটি ফাংশন পেলাম সেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু ফাংশন বলা হয় ভ্যালু ফাংশন বলা হয় এটাকে। এই ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটাকে বলা হয় যখন আমরা সলিউশনটা এখানে বসিয়ে দেই তখন যে আমরা একটা ফাংশন পাই সেটাকে বলা হয় ভ্যালু ফাংশন বলা হয়। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে ভ্যালু ফাংশন সেটার নাম হলো কি এখানে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন যেটাকে বলা হচ্ছে। তাহলে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে আমরা ডিমান্ড ফাংশন পাবো। ডিমান্ড ফাংশন থেকে আমরা লিখছি কি দিয়ে x pw দিয়ে লিখছি আমরা ডিমান্ড ইজ এ ফাংশন অফ প্রাইস এন্ড ওয়েলথ একটা। আর দুই নম্বর হচ্ছে যে যখন আমরা এই সলিউশনটাকে অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দিব বা ডিমান্ড ফাংশন থেকে আমরা অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দিব ইউটিলিটি ফাংশনে বসিয়ে দিব তখন আমরা একটা ফাংশন পাবো যেটাকে বলা হয় ভ্যালু ফাংশন বলা হয়। এই ভ্যালু ফাংশনটার নাম হলো এখানে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন যেটাকে বলা হয়। ভ্যালু ফাংশন মানে এক এক জায়গায় এক এক রকম। যখন আমরা প্রডিউসার প্রবলেম নিয়ে আলোচনা করব সেখানে দেখবো এই ভ্যালু ফাংশনটাকে বলা হবে কস্ট ফাংশন বা এক্সপেন্ডিচার ফাংশন বলা হবে সেই ভ্যালু ফাংশন। আর এখানে বলা হচ্ছে ভ্যালু ফাংশনটাকে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এই দুটো জিনিস আমরা এই কনজিউমার ম্যাক্সিমাইজেশন প্রবলেম থেকে আমরা পাবো। এবং এই ফাংশনগুলো যে অ্যাকশনগুলোর উপর ভিত্তি করে আমরা এই ফাংশনগুলো ডিরাইভ করলাম কেমন রেশনালিটি কনভেক্সিটি বা লোকাল নসিটিয়েশন যার উপর ভিত্তি করে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। আমরা সলভ করে যে দুটো ফাংশন পেলাম একটা হলো ডিমান্ড ফাংশন একটা হলো ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। এই ফাংশনগুলো কতগুলো রেস্ট্রিকশন মেনে চলে কতগুলো বৈশিষ্ট্য মেনে চলে যেহেতু আমরা কতগুলো অ্যাকশন ইম্পোজ করেছি আমরা কতগুলো অ্যাসাম্পশন ইম্পোজ করেছি আমরা এই ডিমান্ড ফাংশন দেওয়ার ক্ষেত্রে ওই অ্যাকশনগুলো ইম্পোজ করার কারণে যে ডিমান্ড ফাংশনটা পাওয়া যায় সেই ডিমান্ড ফাংশনটা কতগুলো বৈশিষ্ট্য কতগুলো রেস্ট্রিকশন মেনে চলে অ্যাসাম্পশনগুলো আরোপ করার কারণে। এবং এই বৈশিষ্ট্যগুলো কি আমরা সেটা দেখার চেষ্টা করব। প্রপার্টিজ অফ দা ডিমান্ড ফাংশন এন্ড দা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। তো ডিমান্ড ফাংশনের কয়েকটা প্রপার্টি আছে যে অ্যাকশনগুলোর উপর ভিত্তি করে ডিমান্ড ফাংশনটা পাওয়া গেল। এই ডিমান্ড ফাংশনের কিছু প্রপার্টিজ হলো এক নম্বর প্রপার্টিজ হলো প্রপার্টিজ অফ ডিমান্ড ফাংশন। আমরা পরে एग्जांपल দিয়ে দেখাবো কিভাবে এগুলো পাওয়া যায় প্রপার্টিজ গুলো। ডিমান্ড ফাংশনকে আমরা লিখছি x pw বা আউটপুট ল্যাবরেটরি ফাংশন অফ প্রত্যেকটা প্রাইস এবং কোয়ালিটি তো হচ্ছে প্রাইস ভেক্টর ওয়েল। এক নম্বর প্রপার্টি হলো the demand function is homogeneous of degree 0. Demand function is homogeneous of degree 0 in prices and quality. ডিগ্রি 0 অর্থ হলো আমি যদি প্রাইস এবং ওয়েলথ কে একটা নির্দিষ্ট অনুপাতে বাড়াই তাহলে ডিমান্ড ফাংশনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি দ্যাট ইজ যদি এখানে আলফা অনুপাতে বাড়িয়ে দিই কে w কে আলফা অনুপাতে বাড়িয়ে দিই তাহলে আমার ডিমান্ড ফাংশনগুলো পরিবর্তন হবে। আমি যা আসলে তাই থাকবে। এটাকে বলা হয় হোমোজেনিটি অফ ডিগ্রি 0 প্রপার্টিজ। ডিমান্ড ফাংশন তার কোনো পরিবর্তন হবে না যদি আমি এগুলোকে একটা নির্দিষ্ট অনুপাতে বাড়িয়ে দিই p এবং w কে where alpha is a square এই আলফা দিয়ে গুণ করে p এবং w কে মানে ডিমান্ড ফাংশন আগে যা ছিল তাই থাকবে। এর কারণ হলো যদি প্রাইস এবং ওয়েলথ কে যদি আমি নির্দিষ্ট অনুপাতে বাড়িয়ে দেই তাহলে বাজেট লাইনে কোনো পরিবর্তন হয় না। মানে যে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমে যে বাজেট লাইনটা আছে x1 x2 এটা আমাদের বাজেট লাইন কেমন px into w আর এগুলো px less than w। তো আমি যদি p কে বাড়িয়ে দেই নির্দিষ্ট অনুপাতে আমরা 5% করে বাড়িয়ে দিলাম এটাকে 5% কে দামকে বাড়িয়ে দিলে x1 x2 এটা অর্ধেক নিচে নেমে আসবে। আবার যখন ওয়েলথ কে আমি 5% বাড়াবো এটা আবার আগের জায়গায় চলে যাবে কেমন যে কারণে যদি আলফা মধ্যে বাড়িয়ে দিই
বাজেট লাইনে কোনো পরিবর্তন হয় না, যেহেতু ইউটিলিটি ফাংশনটা আগের মতোই আছে, ইউটিলিটি ফাংশন কোনো পরিবর্তন করা হয়নি, ফলে যে সলিউশনটা আমি পাবো বা যে ডিমান্ড আমি পাবো সেই সলিউশনটা আগের জায়গায় থাকবে, সলিউশনে কোনো পরিবর্তন হবে না, পিডব্লিউ টা আগের জায়গায় থাকবে, এক্সপিডব্লিউ। এই জন্য আমরা বলি যে যে ডিমান্ড ফাংশনটা আমরা পাবো ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে, সেই ডিমান্ড ফাংশনটা হচ্ছে হোমোজেনাস অফ ডিগ্রি 0। এটা আর দুই নম্বর প্রপার্টি হলো যে এটা ওয়াল্লাস ল মেনে চলে। ওয়াল্লাস ল স্যাটিসফাইজ ওয়াল্লাস ল। ওয়াল্লাস লটা কি বলে? ওয়াল্লাস ল বলে যে এক্সপেন্ডিচার ইকুয়ালস ইনকাম, যে P x equal to W, হলো ওয়াল্লাস ল। X for all x যদি আমাদের ডিমান্ড ফাংশন হয়, ডিমান্ড সেট হয়, x কে যদি আমি সলিউশন ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা ওয়েলথের সমান হবে, যেটা বলা হয় ওয়াল্লাস ল বলা হয়। অর্থাৎ সলিউশন ভ্যালুটা সবসময় বাজেট লাইনের উপরে হবে, বাজেট লাইন সলিউশন ভ্যালুটা কখনো বাজেট লাইনের ভিতরে হবে না। কারণটা হলো যে লোকাল নন সিটুয়েশন প্রিন্সিপল। আমরা যে লোকাল নন সিটুয়েশন অ্যাসাম্পশনটা কথা বলেছি, যে সলিউশন যদি এখানে কোথাও হয় তাহলে আমাদের এলএনএস বা লোকাল নন সিটুয়েশন যে প্রপার্টি সেটা অনুযায়ী এই বান্ডেলের আশেপাশে আরেকটা বান্ডেল আছে যেটা এই বান্ডেলের চেয়ে বেশি প্রেফারেবল, সুতরাং এটা প্রেফারেবল বান্ডেল কখন হতে পারে না। এবং যেহেতু এটা বাজেটের লাইনের ভিতরে আছে সে কারণে আমাদের এই বান্ডেল সে চুজ করবে, এটা প্রেফারেবল বান্ডেল হতে পারবে না। এটা শুধুমাত্র বাজেট লাইনের উপর যখন আমরা থাকবো তখনই আমাদের এই বান্ডেলটা যে বেটার বান্ডেল হয়তো পাওয়া যাবে দিকে কোথাও, যেটা আয়ত্তের ভিতরে না বা বাজেটের ভিতরে না, সে কারণে এখানে কোনো সমস্যা নেই বা এলএনএস প্রপার্টিজটা এখানে প্রায়োরিটি হচ্ছে না। বাজেট লাইনের ভিতরে যে কোনো পয়েন্টে লোকাল নন সিটুয়েশন প্রিন্সিপলটা ভায়োলেটেড হয়, যে কারণে আমরা যে এক্সপ্লেইন করেছি যে বান্ডেলগুলো বা প্রেফারেন্সটা লোকাল নন সিটুয়েশন প্রপার্টিজটা ফুলফিল করে, এবং সেটা ফুলফিল করতে গেলে আমাদের যে সলিউশনটা পাবো আমরা সেই সলিউশন অনুযায়ী আমাদের প্রেফারেড বান্ডেলটা বাজেট লাইনের উপরে অবস্থান করবে। বাজেট লাইনের উপরে অবস্থান করলে এলএনএস প্রপার্টিজটা ভায়োলেট হয়, ভিতরে অবস্থান করলে এলএনএস প্রপার্টিজটা ভায়োলেট হয়। কারণ ভিতরে অবস্থান করলে আমরা খুব একটা অ্যাবসলিউট ডিসটেন্সের মধ্যে সামান্য একটা ডিসটেন্সের মধ্যে আরেকটা বান্ডেল পাবো যেটা এই বান্ডেলের চেয়ে বেশি প্রেফারেড, সুতরাং এই বান্ডেলটা কখনো সলিউশন বান্ডেল হতে পারবে না। তাই ওয়াল্লাস ল এখানে পালিত হয়, অর্থাৎ যে সলিউশনটা আমরা পাবো বা যে ডিমান্ড ফাংশনটা আমরা পাবো বা যে ডিমান্ড বান্ডেলটা আমরা পাবো সেই ডিমান্ডটা অবশ্যই বাজেট পুরোপুরি ব্যয় হবে, যাতে করে এলএনএস প্রপার্টিজটা স্যাটিসফাইড হয়। দিস ইজ দ্য সেকেন্ড প্রপার্টিজ। আর থার্ড যে বৈশিষ্ট্য সেটা হলো যে এই ডিমান্ড সেট যেটা আমরা পাবো সেই ডিমান্ড সেটটা হচ্ছে আমাদের কনভেক্স সেট। ডিমান্ড সেট হচ্ছে সলিউশন সেট ইজ কনভেক্স, যেগুলো আমরা কনভেক্স কনভেক্সিটি মানে এখানে আমাদের ডিমান্ডের কনভেক্সিটি x w is convex set, is convex, the solution is convex, যে ডিমান্ডটা আমরা পাবো সেটা কনভেক্স হবে। সেটা কনভেক্স আমরা সাধারণত কনভেক্সের দুটো টাইপ আছে, একটা হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট আমরা অবশ্যই কনভেক্স বলি আমরা, এটা একটা পয়েন্ট যদি হয়, এটা যদি x হয়, যদি এটা pw হয়, pw, এটা একটা সিঙ্গেল পয়েন্টকে আমরা কনভেক্স পয়েন্ট বলি, সিঙ্গেল পয়েন্ট। কিংবা যদি সলিউশন যদি মাল্টিপল হয়, যদি এই ধরনের সলিউশন পাওয়া যায়, মনে করো ইউটিলিটি ফাংশনটা আমাদের এটা আমাদের ইউটিলিটি ফাংশন না u1 x, এখানে তো অনেকগুলো সলিউশন আছে। নাম যদি p হয়, বাজেট যদি আমাদের px হয়, px w হয়, তাহলে এই পুরোটাই আমাদের সলিউশন সেট x p w, সবগুলোই ডিমান্ডের অন্তর্ভুক্ত। এবং এই সলিউশন সেটটা
এটা একটা কনভেক্স সেট, কারণ এই সেটের যে কোনো দুটো পয়েন্ট যদি আমি কম্বিনেশনস নেই বা যে কোনো দুটো পয়েন্ট আমি যোগ করি সেটাও সেই সেটের মধ্যে অবস্থান করবে। এটাকে বলা হয় কনভেক্সিটি প্রপার্টিজ অফ দা ডিমান্ড সেট, যে আমরা যে সলিউশন পাবো, যে ডিমান্ড পাবো আমরা, সেই ডিমান্ড সেটটা কনভেক্স হবে। এবং ইউটিলিটি ফাংশন যদি স্ট্রিক্টলি কনভেক্স হয় তাহলে যে সলিউশন পাওয়া যায় সেটা ইউনিক সলিউশন হবে। ইউটিলিটি ফাংশন যদি স্ট্রিক্টলি কনভেক্স হয়, এখানে এটা উইকলি কনভেক্স। ইউটিলিটি ফাংশন যদি স্ট্রিক্টলি কনভেক্স হয়, ইউটিলিটি ফাংশন যদি এটা স্ট্রিক্টলি কনভেক্স হয়, তাহলে যে সলিউশনটা পাবো আমরা সেই সলিউশনটা হবে ইউনিক সলিউশন। যদি ইউটিলিটি ফাংশনটা স্ট্রিক্টলি কনভেক্স হয়, এটা হচ্ছে কনভেক্সিটি অ্যাসাম্পশন। তাহলে যদি আমাদের প্রেফারেন্স সেট যদি কনভেক্স হয়, একটা খেয়াল রাখবেন যে প্রেফারেন্স সেট যদি কনভেক্স হয়, আমরা কনভেক্সিটিকে ডিফাইন করেছি এভাবে যে প্রেফারেন্স সেটের যে কোনো একটা বান্ডেল নিয়ে আমি বান্ডেলের যে বেটা সেট যেটা, সেটা যদি কনভেক্স হয় তাহলে আমরা বলি দ্য প্রেফারেন্স ইজ কনভেক্স। এটা বলি আমরা প্রেফারেন্সকে কখনই কনভেক্স বলা হয় যদি যে কোনো বান্ডেলের যে বেটা সেট or at least as good as set সেটা যদি কনভেক্স হয় তাহলে আমরা কনভেক্স সেট বলি। এটা খেয়াল রাখবে যে যদি এই প্রেফারেন্স সেটটা কখনো কনভেক্স হয়, সেখান থেকে যে ইকুইটি ফাংশন আমরা এখানে আমরা একটা ইকুইটি ফাংশন ইম্পোজ করি, প্রত্যেকটা বান্ডেলকে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, যাতে করে প্রত্যেকটা বান্ডেলের যেটা হায়ার প্রেফারেন্স অবস্থান করে হাই ইকুইটি পায়, তাহলে যে ইকুইটি ফাংশনটা পাওয়া যায় সেই ইকুইটি ফাংশনটাকে বলা হয়, এই যে ইকুইটি ফাংশন আমরা পাবো এখানে ইকুইটি ফাংশন ux, এটা একটা মতো পাবো ইনটেক ফর एग्जांपल, এটাকে ইকুইটি ফাংশন পাবো আমি। এই ইকুইটি ফাংশনটাকে বলা হয় যে এটাকে বলা হয় কোয়াসি কনভেক্স ইকুইটি বলা হয় এটাকে, কেমন কোয়াসি কনকেভ ইকুইটি, এটা বলা হয় কোয়াসি কনকেভ ইকুইটি, কনকেভ ইকুইটি ফাংশন। প্রেফারেন্স সেট যদি কনভেক্স হয়, প্রেফারেন্স সেট এবং প্রেফারেন্স সেটের কনভেক্স যদি হয় এবং হায়ার বান্ডেলগুলোকে হায়ার ইকুইটি নাম্বার অ্যাসাইন করি আমরা, সেখান থেকে যে ইকুইটি ফাংশনটা পাওয়া যাবে সেই ইকুইটি ফাংশনটা হবে কোয়াসি কনকেভ ইকুইটি ফাংশন, যেটা বলা হয় কোয়াসি কনকেভ ইকুইটি ফাংশন। তাহলে প্রেফারেন্স সেট যদি কনভেক্স হয়, সেই কনভেক্স সেটের জন্য যে ইকুইটি ফাংশনটা আছে, যেখানে হায়ার প্রেফারেড বান্ডেলগুলোকে হায়ার ইকুইটি নাম্বার অ্যাসাইন করা হয়, সেই ইকুইটি ফাংশনটাকে বলা হয় কি কোয়াসি কনকেভ। ইকুইটি ফাংশন প্রেফারেন্স সেট কনভেক্স হলে ইকুইটি ফাংশন হয় কি কোয়াসি কনকেভ ইকুইটি ফাংশন, কেমন? এবং প্রেফারেন্স সেট যদি স্ট্রিক্টলি কনভেক্স হয় তাহলে ইকুইটি ফাংশনটা হয় স্ট্রিক্টলি কোয়াসি কনকেভ, এবং স্ট্রিক্টলি কোয়াসি কনকেভ ইকুইটি ফাংশনের জন্য যে সলিউশন পাওয়া যায় সেটা হয় সিঙ্গেল ভ্যালুড হয় সেটা। আর যদি প্রেফারেন্স রিলেশন যদি শুধু কনভেক্স হয়, উইকলি কনভেক্স হয়, তাহলে যে ইকুইটি ফাংশন সেটা হয় উইকলি কোয়াসি কনকেভ বা শুধু কোয়াসি কনকেভ, এবং যে সলিউশন যেটা সেটা সিঙ্গেল ভ্যালুড না হয়ে অনেক সময় মাল্টি ভ্যালুড হতে পারে বা কনভেক্স সেট হতে পারে সেটা। এটা হলো আমাদের ডিমান্ড ফাংশনের প্রপার্টিজ। ডিমান্ড ফাংশন আমরা তিনটা প্রপার্টিজ দেখলাম। একটা হলো হোমোজেনিটি অফ ডিগ্রি 0, প্রাইস এবং ওয়েলথকে সমানুপাতে বাড়ানো হলে ডিমান্ডের কোনো পরিবর্তন হয় না। আর দুই নম্বরটা হলো আমাদের ওয়াল্লাস ল মেনে চলে, অর্থাৎ ভোক্তার যে সলিউশন পয়েন্ট সেটা অবশ্যই বাজেট লাইনের উপর হবে, কোথাও হবে না। তিন নম্বর হলো যে সলিউশন যেটা আমরা পাবো সেটা একটা কনভেক্স সেট হবে সেটা একটা, এবং যদি প্রেফারেন্স সেট যদি স্ট্রিক্টলি কনভেক্স হয় তাহলে সলিউশনটা সিঙ্গেল ভ্যালুড হবে। এই তিনটা প্রপার্টিজ আমরা অবজার্ভ করব। আমরা ফর एग्जांपल দিয়ে দেখব যে ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের মাধ্যমে যে ডিমান্ড ফাংশন পাওয়া যায় সেই ডিমান্ড ফাংশন এই প্রপার্টিজ গুলো মেনে চলে, সেটা আমরা দেখার চেষ্টা করব আমরা, কেমন? এবং তারপর আমরা ইনডাইরেক্ট ইকুইটি ফাংশন যেটা আছে সেটা প্রপার্টিজ গুলো কি কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা আজকে আপাতত এখানে রাখবো। আমরা एग्जांपल আজকে যাব না, আমরা আগামী ক্লাসে एग्जांपल নিয়ে আলোচনা করব, কিছু স্পেসিফিক एग्जांपल দিয়ে সেখান থেকে কিভাবে ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে ডিমান্ড ফাংশন বের করতে হয় এবং সেখানে যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো কিভাবে চেক করতে হয় এবং এর সাথে মিলে কিনা প্রপার্টিজ গুলো, সেটা আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব।
তো আমরা আজকে এখানে রাখবো আপাতত। আগামী মঙ্গলবার আমি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো, লিংক দেওয়ার চেষ্টা করবো আগামী মঙ্গলবার। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই আলোচনা? স্যার বলো। স্যার আমরা রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে পেতে পারি? বুঝি নাই। রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে পেতে পারি? রেকর্ডেড ক্লাসগুলো আমি যদি আপলোড করি তাহলে পেতে পারো আপনি, এখন আপলোড করি নাই। স্যার গত ক্লাসটা করতে পারিনি তো। ঠিক আছে, আমি পরে একসময় আপলোড করে দিব আর কি, এটা আপলোড করে দিব, ঠিক আছে? আমি আপলোড করে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব কোথায় পাওয়া যাবে সেটা, কেমন? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? নাই মনে হচ্ছে, তাহলে শেষ করছি আপাতত এখানে। তোমাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে। জি স্যার।